হ্যালো জুনিয়র এনকেডিয়ান্স, ওয়েলকাম টু বং মিস্ট্রি। ক্লাস 10 এর অর্গানিক কেমিস্ট্রি লেকচার সিরিজ চলছে, লেকচার 3। এর আগে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিসকাশন হয়েছে। এর আগের ভিডিওতে আমরা ইথেন, মিথেন, ইথেন, তারপরে ইথিলিন, অ্যাসিটিলিন, এদের স্ট্রাকচার সম্বন্ধে, তাদের বন্ড লেন্থ নিয়ে, এই সকল মডেল নিয়ে আমরা ডিসকাস করেছি। তোমরা দেখেছো নিশ্চয়ই, এই সকল জিনিসগুলো নিয়ে ডিসকাস করেছি। যদি না দেখে থাকো অবশ্যই আই বাটনে, না হলে ডিসক্রিপশনে ভিজিট করো, সেই ভিডিওগুলো দেখে তারপরে এগুলো দেখতে আসবে। প্রত্যেকটা ভিডিও কিন্তু একে অন্যের সঙ্গে কানেক্ট করে রয়েছে। অবশ্যই তোমরা ভিডিও যখন দেখবে খাতা পেন বের করে রাখবে, তোমরা নোটও করবে অ্যাট দ্য সেম টাইম, দিলে জিনিসগুলো ভালো করে বুঝতে পারবে। এই ভিডিওতে আমরা আরো কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস সম্বন্ধে ডিসকাস করব। ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক, তার সঙ্গে রয়েছে সমগণীয় শ্রেণী, তার সঙ্গে রয়েছে সমাবয়বতা বা আইসোমারিজম, এই জিনিসটা নিয়েও আমরা ডিসকাস করব, যেগুলো কিন্তু অর্গানিক কেমিস্ট্রি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আগের ভিডিওতে আমরা এটা কভার করতে পারছিলাম না, এই ভিডিওতে আমরা এই জিনিসগুলো কভার করব। তো আশা করি তোমাদের হেল্প করবে, তোমরা বুঝতে পারবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর কেমন লাগছে এই লেকচার সিরিজগুলো অর্গানিক কেমিস্ট্রির, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমাকে মোটিভেশন দেয়, আমাকে ভিডিও দিতে ইন্সপায়ার করে। তোমাদের কমেন্ট পড়লে আমার মনে হয় যে না, তোমাদের এবার ভিডিও দিতে হবে, না হলে তোমরা আমাকে ছাড়বে না। তো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো দেখি কি রয়েছে লেকচারে, কতটা ভালো করে বোঝাতে পারি তোমাদের। ফাংশনাল গ্রুপ কাকে বলা হবে? কার্যকরীমূলক হচ্ছে একটা পরমাণু বা পরমাণু পুঞ্জ, যেগুলো কিন্তু একটা মৌলের হচ্ছে বা যৌগের, মৌলের নয়, একটা যৌগের তার ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ণয় করে বা রাসায়নিক এবং ভৌত ধর্মে নির্ধারণ করে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে। তাদেরকে বলা হচ্ছে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ। তাহলে এখানে লেখা রয়েছে, দেখো, যে সকল সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হচ্ছে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ বলা হচ্ছে। আমরা এখানে উদাহরণ তো দেখবো, তার আগে আচ্ছা, উদাহরণ দেখবো নাকি ক্লাসিফিকেশন? আচ্ছা, আমরা উদাহরণটা দেখে নিই তাড়াতাড়ি, নাকি? একটা উদাহরণ দিই, কার্যকরীমূলক বা হচ্ছে ফাংশনাল গ্রুপ কাদের বলা হয়। ধরো সাপোজ ওএইচ, ওএইচ এটা একটা কার্যকরীমূলক। এইটা ধরো সাপোজ কোনো একটা যৌগে থাকলো, ধরো CH3OH। তখন এই যে ওএইচ গ্রুপটা থাকার জন্য কিন্তু এটার একটা স্পেশাল টাইপের ক্যারেক্টার থাকবে এবং একটা স্পেশাল টাইপের যৌগ বলা হবে একে। সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে অ্যালকোহল টাইপের যৌগ। বা আমরা আরেকটা কার্যকরীমূলক দেখবো, সেটা হচ্ছে CHO। আমরা একটু পরে আসছি, এর ডিটেল ডিসকাশনে আসছি। যদি এই CH3-র সঙ্গে যদি একটা CHO যদি যুক্ত থাকে, তখন তাকে আর আবার অ্যালকোহল বলবো না, তখন তাকে বলবো অ্যালডিহাইড টাইপের যৌগ বা অ্যালডিহাইড যৌগ বলবো। তাহলে দেখো, এই CH3 তো দুজনের ক্ষেত্রে সেম আছে, এই CH3 তো কারোর ক্ষেত্রে চেঞ্জ হয়নি। চেঞ্জ হলো কি? এই OH-টা, এই CHO-টা। তাহলে দেখো, এই যে জিনিসটা, যেটা চেঞ্জের ফলে ওই টোটাল কম্পাউন্ডটাকে আমরা ডিফারেন্ট নামে নামকরণ করছি, বা ওই কম্পাউন্ডটার পুরো নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে জিনিসটাকে, এই জিনিসটা এদেরকে বলা হচ্ছে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। এই ফাংশনাল গ্রুপ বা এই কার্যকরীমূলক আবার দু ধরনের হয়। একটা হচ্ছে হাইড্রোকার্বন মূলক বা জৈবমূলক বা অর্গানিক গ্রুপও বলা হয়। মূলককে আমরা গ্রুপ হিসাবে বলবো ইংরেজিতে, ঠিক আছে। হাইড্রোকার্বন মূলক কিভাবে তৈরি হয়? হাইড্রোকার্বন মূলক বাবু এইভাবে তৈরি হয়। একটা তুমি হাইড্রোকার্বন নাও, অ্যালকেন টাইপ, অ্যালকেন একটা নাও, ধরো মিথেন, ঠিক আছে। সেখান থেকে তুমি এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি বের করো, ধরো একটা হাইড্রোজেন বের করলাম, তাহলে কি তৈরি হবে? CH3 তৈরি হবে, CH3 তৈরি হবে, ঠিক। এই যে CH3, দেখো এর হাত কিন্তু এখনো ফুলফিল হয়নি, তিনটে হাত হয়েছে কার্বনের, তিনটে হাইড্রোজেন দিয়ে। তাহলে একটা হাত শর্টেজ ঘটেছে, তার কারণ হাইড্রোজেন বেড়ে গেছে, সেইটাকে এইভাবে হাত দিয়ে দেখবো। বা এইরকম ভাবেও লিখতে পারি, CH3 এরকম হাইফেন দিতে একটা লাঠি দিয়ে দেবে সামনে বা হচ্ছে পেছনে, একটা লাঠি দিয়ে দেবে। এই যে জিনিসটা যেটা তৈরি হলো, এটাকে বলা হচ্ছে হাইড্রোকার্বন মূলক। কেন হাইড্রোকার্বন মূলক হলো? কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি হাইড্রোকার্বন, সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাই যে মূলকটা তৈরি হচ্ছে তাকে হাইড্রোকার্বন মূলক বলছি। স্যার এরকম আরেকটা এক্সাম্পল দিন তো দেখি। দিতেই পারো। তোমরা এক্ষুনি দেখেছিলে ইথেনের স্ট্রাকচার, ইথেনের গঠন কি দেখেছিলে, ইথেনের সংকেত কি দিয়েছে? C2H6 দেখেছিলে একটু আগে। ইথেনের ক্ষেত্রে তোমরা কি দেখেছিলে? C2H6। তাহলে C2H6 থেকে যদি একটা হাইড্রোজেন বের করে দাও, এটাও একটা হাইড্রোকার্বন, একটা হাইড্রোজেন বের করে দিলাম, তাহলে কি তৈরি হবে? C2H5 হয়ে যাবে। ছটা ছিল, একটা বেরিয়ে গেল হাইড্রোজেন। কিন্তু স্যার এর হাতও একটা নিশ্চয়ই শর্টেজ হবে। হ্যাঁ,
সেটাকে এরকম হাইফেন দিয়ে দেখাবো, বা পরের দিকে হাইফেনও দিতে পারো। উঁচু ক্লাসে তোমরা পড়বে, এটাকে বলা হয় মিথাইল, এটাকে বলা হয় মিথাইল মূলক, এটাকে বলা হবে মিথাইল মূলক, বা সংক্ষেপে এরকম ছোট্ট করে লেখা হয় এমি হিসাবে লেখা হয়, হাইফেন এমি, মি মানে আমাকে নয়, এমি হিসাবে লেখা, তোমরা 11-এ শিখবে। আর এটা দেখো, এটা মিথেন থেকে তৈরি হয়েছিল বলে মিথাইল বললাম, এটা ইথেন থেকে তৈরি হয়েছে তাই এর নাম হবে ইথাইল, ইল যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এর নাম কি? ইথাইল মূলক বা ইথাইল জৈবমূলক বলবো, ইথাইল, ইথাইল জৈবমূলক, ঠিক আছে। বা ইটি হিসাবে বলা হবে, ক্যাপিটাল ই ছোট টি, হাইফেন সামনে থাকবে, ইটি হিসাবে বলা হবে, ঠিক আছে। তো এটা হলো হাইড্রোকার্বন থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোকার্বন মূলক বা অর্গানিক মূলক। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু এই জৈব মূলকগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয় না। এই জৈব মূলকগুলো জেনারেলি হচ্ছে কোনো রিয়াকশন করে না, এগুলো অপরিবর্তিত থাকে। মেন যেটা চেঞ্জ হয় রাসায়নিক বিক্রিয়া সেটা হচ্ছে আমরা পরের স্লাইডে দেখবো, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা হচ্ছে কার্যকরী মূলকের চেঞ্জ ঘটে। দেখো, বেসিক্যালি আমরা কার্যকরী মূলককেই দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা জৈবমূলক বললাম, আর একটা বলবো ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। মানে ওটা হচ্ছে হাইড্রোকার্বন মূলক ছিল, সরি ওটা হাইড্রোকার্বন বা জৈবমূলক ছিল, আর এটাকে বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক বলা হচ্ছে। ওটা হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে হাইড্রোকার্বন তৈরি হয় সেখান থেকে তৈরি হয়েছিল বলে হাইড্রোকার্বন মূলক বলেছিলাম, এই যে মিথাইল ইথাইল এদেরকে যেটা বলেছিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, যেটা হচ্ছে এখানে লিস্ট করে দেওয়া রয়েছে। খুবই ইম্পর্টেন্ট, খুবই বোঝার জিনিসপত্র রয়েছে এখানে, তোমাদের এটা খুব ভালো করে জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা, তোমাদের একটু আস্তে আস্তে করে বুঝিয়ে দিই। এই কার্যকরী মূলক বা হচ্ছে ফাংশনাল গ্রুপ, ইংরেজিতে ফাংশনাল গ্রুপ বলবো, এগুলো কি জিনিস? ফাংশনাল গ্রুপ দেখো ওরই মতো, কিন্তু এর ডেফিনেশন একটু অন্যরকম হবে। এর ক্ষেত্রে বলা হবে যে এই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ হচ্ছে পরমাণু পুঞ্জ, যেটা একটু আগে তোমাদের বলেছিলাম না, এই যে OH CHO এগুলো। এখানে দেখো পরমাণু বা অনেক সময় কি হয় COOH এগুলো দেওয়া হয়। তাহলে পরমাণু বা পরমাণু পুঞ্জ নিয়ে তৈরি হয়েছে, যেগুলো একটা যৌগের মধ্যে থেকে কি তৈরি করছে, যৌগের মধ্যে থেকে তার পুরো ক্যারেক্টারটাকে ডিফাইন করছে, তার ক্যারেক্টার পুরো তৈরি করছে। সে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া করবে, তার ধর্ম কেমন হবে, রাসায়নিক ধর্ম কি হবে, ভৌত ধর্ম কি হবে। অনেক সময় ভৌত ধর্মও কিন্তু নির্ভর করে এই কার্যকরী মূলকের ওপরে, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের বইতে দেখতে পাবে যে রাসায়নিক ধর্ম কিভাবে নিয়ন্ত্রণ করছে, সেটা কার উপর নির্ভর করছে, এই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। অর্থাৎ এক কথায় যদি বলি, কার্যকরী মূলক কিন্তু একটা যৌগের তার ক্যারেক্টার কি হবে, তার চরিত্র কেমন হবে, তাকে আমরা অ্যালকোহল বলবো না কিটোন বলবো না অ্যালডিহাইড বলবো, সেটা কিন্তু সেই ডিফাইন করবে, ঠিক আছে। তো এবার আমাদের একটু এই কার্যকরী মূলক বা হচ্ছে ফাংশনাল গ্রুপ নিয়ে একটু ডিসকাস করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। আচ্ছা, প্রথমে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে এই কার্যকরী মূলকের নামগুলো, এবং এইখানে তোমাদের এই 6টা কার্যকরী মূলক সম্বন্ধে ডিসকাস করতে হবে। একটা হচ্ছে প্রথমে কার্যকরী মূলকগুলোর নাম আমরা দেখব। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হাইড্রক্সিল কার্যকরী মূলক। কার্যকরী মূলক হচ্ছে হাইড্রক্সিল, হাইড্রক্সিল ইংরেজিতেও লিখতে পারো হাইড্রক্সিল। তার সংকেতটা অবশ্যই জেনে রাখতে হবে, OH, OH হচ্ছে হাইড্রক্সি মূলকের সংকেত। আবার এই OH এর গঠন সংকেতও তোমাকে জানতে হবে। দেখো OH এর গঠন সংকেত এখানে সুন্দর করে লেখা, আচ্ছা আর লেখার দরকার নেই আলাদা করে, এটা দেখতেই পাচ্ছ OH এরকম ভাবে ছিল। আচ্ছা, এর আগে একটা হাত কেন দিয়েছে বলতো? তার কারণ দেখো, সবসময় মনে রাখবে অক্সিজেনের যেরকম কার্বনের হাত 4 হয় না, কার্বনের হাত 4 হয়, অক্সিজেনের হাতও 2 হয়। তাই যদি শুধুমাত্র OH লেখো, যদি শুধু OH লিখে দাও, তাহলে এর হাত তো 1 হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে, এর আরেকটা হাত যে শর্ট আছে সেটা দেখানোর জন্য এরকম দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ফরমাইল কার্যকরী মূলক, একে কিভাবে প্রকাশ করা হবে, CHO, বন্ড CHO। কেন বন্ড সামনে দেওয়া হয়েছে, এর সেম রিজন, একটু পরে দেখাচ্ছি এই স্ট্রাকচারটা যখন লিখবে। CHO কে তুমি খুলে লেখো, দিলে বুঝতে পারবে। এই যে গঠন সংকেতটা দেওয়া রয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস মিস্টেক করলাম, সেটা হচ্ছে OH গ্রুপ যদি কোথাও যদি কোনো যৌগে যদি যুক্ত থাকে, তখন তাদেরকে বলা হবে অ্যালকোহল টাইপের কম্পাউন্ড বা ফিনল টাইপের কম্পাউন্ড। যেরকম একটু আগে তোমাদের দেখিয়েছিলাম যে CH3, এটা হচ্ছে মিথাইল গ্রুপ, একটু আগে যেটা বললাম হাইড্রোকার্বন গ্রুপ, তার সঙ্গে যদি ওই যুক্ত করে দাও, তখন এটাকে বলবো মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল বলবো। তোমাদের পরের দিকে এগুলো রয়েছে, তাহলে মিথাইল অ্যালকোহল বলবো, মিথাইল অ্যালকোহল।
তাহলে দেখো এই ওএইচটা যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে, এর নাম তো মিথাইল ছিল, ওএইচটা যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যালকোহল নামটা এর সঙ্গে জুড়ে দিলাম। ওই জন্য ওএইচ যদি কোথাও থাকে তখন সেটাকে বলা হবে অ্যালকোহল বা ফেনল। ফেনলটা পরে তুমি জানবে, তুমি আগে জেনে রাখো যে ওএইচটা থাকলে মোটামুটি অ্যালকোহল এবং ফেনল বলা হয়। একটু ফেনলটা এখন তুমি একটু জাস্ট খেয়াল রাখো। এখানে দেওয়া রয়েছে দেখো মিথাইল অ্যালকোহল দেওয়া রয়েছে CH3OH, হ্যাঁ, আর ফেনল হচ্ছে C6H5OH। C6H5 হচ্ছে ওর সঙ্গে ওএইচটা যুক্ত থাকলে ওটাকে ফেনল বলা হয়। আচ্ছা, ফরমাইল বলছিলাম, তাহলে ফরমাইলের আগে স্ট্রাকচার দেখি। সিএইচওর আমরা গঠনটাকে ভেঙে দেখব। সিএইচও দেখো, সিএইচও কার্বনের সঙ্গে বলেছি অক্সিজেন যুক্ত থাকতে পারে, তবে অক্সিজেনের সাথে হাত দুই করতে হবে। আর কি রয়েছে গো, সিএইচওতে কার্বন একটা ছিল, কার্বন লিখেছি, অক্সিজেন তো স্যার দু হাত করে, কার্বনের সঙ্গে লাগিয়ে দিয়েছি। আর একটা হাইড্রোজেন রয়েছে, কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা লাগিয়ে দাও। এইভাবে গঠনটাকে লেখা প্র্যাকটিস করবে। কার্বনের হাত এখন কটা রয়েছে, 1 2 3 হয়েছে। স্যার তার আগে অবশ্যই একটা হাইফেন দিতে হবে, না হলে কার্বনের হাত 4 দেখাবো কি করে। তাহলে সিএইচও বা ফরমাইল যে কার্যকরী গ্রুপ, তার গঠন হচ্ছে এইটা। এইভাবে লিখতে পারো, এরকম বাকিও লিখতে পারো, এরকমও লিখতে পারো। আর এইটা যখন যুক্ত থাকবে কোনো এইরকম ধরো CH3 সঙ্গে ধরো যুক্ত রয়েছে, তখন তাকে কি বলবো, অ্যালডিহাইড টাইপের কম্পাউন্ড বা অ্যালডিহাইড যৌগ বলবো। ওএইচ যুক্ত থাকলে যেরকম অ্যালকোহল বলি, সেরকম সিএইচও যুক্ত থাকলে অ্যালডিহাইড কম্পাউন্ড বলবো। পরীক্ষায় শর্ট কোশ্চেন এগুলো আসতে পারে। তাহলে যদি এইরকম করে দিই, ধরো সাপোজ CH3 সঙ্গে ওএইচ না থেকে CHO, দেখো এখানে একটা হাত ফাঁকা ছিল, সেই হাতটা দিলাম। এই যে হাত ফাঁকা ছিল, সেই হাতটা দিলাম, এই হাতটা দিয়ে তার সঙ্গে কি যুক্ত করবো, CHO দেবো। দেখো CHO দিয়ে দিয়েছি, ঠিক আছে। এর নাম কি হবে তখন, এর নাম দেওয়া হচ্ছে দেখো CH3CHO যে এখানে দেওয়া রয়েছে, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। তাহলে অ্যাসিটালডিহাইড মানে শেষে অ্যালডিহাইড দিয়ে আমি আর নামটা লিখছি না, অ্যাসিটালডিহাইড বলা হচ্ছে। দেখো আর অ্যালকোহল বলা হলো না, তার কারণ CHO যুক্ত হয়ে গেছে। CHO থাকলে তো অ্যালডিহাইড কথাটা দিয়ে শেষ হবে, এই জন্য অ্যাসিটালডিহাইড। দেখো শেষে অ্যাসিটালডিহাইড, অ্যালডিহাইড কথাটা রয়েছে, ওই জন্য এর নাম হলো অ্যাসিটালডিহাইড, মানে অ্যালডিহাইড টাইপের কম্পাউন্ড। তাহলে CHO বা ফরমাইল যুক্ত থাকলে অ্যালডিহাইড টাইপের কম্পাউন্ড বলা হবে, মনে থাকবে। ওকে, নেক্সট আমরা আসছি কিটো। এটা আর একটা টাইপের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। কিটো দেখতে কেমন হবে, এরকম হাইফেন সিও, এরকম হাইফেন, দুটো হাইফেন দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে, এটাকে খুলে লিখি নাকি, সিও। তাহলে সি সঙ্গে তো স্যার সবসময় বলেছেন কার্বনের হাত 2 হয়, দিয়ে দিলাম। আচ্ছা দেখো, কার্বনের তো অক্সিজেনের সঙ্গে হাত সবসময় 2 হয়, এক্ষুনিও করেছি, এক্ষুনিও এখানেও লিখলাম। কিন্তু কার্বনের তো স্যার হাত 2 হয় না, কার্বন তো 4 হাত না করে ও থাকতে পারবে না। তাহলে আর দুটো নিশ্চয়ই হাত এরকম হাইফেন দিয়ে দেখাতেই হবে, কারণ আমার তো সিও লেখা হয়ে গেছে, কার্বন আর অক্সিজেন একটা করে লেখা হয়ে গেছে, বাকি দুটো হাতকে আমাকে দেখাতে হবে এরকম হাইফেন দিয়ে। কি, তাহলে কিটো গ্রুপের সংকেত হচ্ছে এইটা, হচ্ছে তার গঠন সংকেত। লিখে লিখে প্র্যাকটিস করবে, এগুলো পরে তোমাদের খুব কাজে লাগবে যখন তোমরা 11-এ উঠবে। আর এই টাইপের যখন এই যে কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ যখন কোনো যৌগে যুক্ত থাকবে, তখন তাকে কিটোন টাইপের যৌগ বলা হবে। একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে এই CH3 সঙ্গে ধরো এই সেম টাইপের, আচ্ছা মিথাইল অ্যালকোহল তো হয়ে গেছে, এই উপরে লিখে দিই। যখন এই CH3 সঙ্গে, দেখো আগে আমি কিটোনটাকে, এইটাকে আমি এরকম ঘুরিয়ে সোজা করে দিচ্ছি। কিটোন লিখলাম C≡O, তার দুপাশে দুটো হাত থাকে, দুপাশে দুটো হাত দিয়ে দিলাম, এই যে দুটো হাত বেরিয়েছে। এই দুটো হাতে যদি দুটো CH3 যুক্ত করে দাও, এপাশে একটা CH3, এপাশে একটা CH3 যুক্ত করে দাও, এই যে হাইড্রোকার্বন মূলকগুলো যুক্ত, তখন কিন্তু এর নাম চেঞ্জ হয়ে যাবে। এর নাম কি হয়ে যাবে, অ্যাসিটোন হয়ে যাবে। যেটা এখানে লেখা রয়েছে, এটাকে খুলে লিখেছি এখানে, দেখো এর নাম হচ্ছে অ্যাসিটোন। দেখো কিটোন বলেছিলাম না, তাহলে অ্যাসিটোন একটা কিটোন টাইপের যৌগ, দেখো ওন শেষে রয়েছে, তাই না। তাহলে এখানে CHO ছিল বলে অ্যালডিহাইড বলছিলাম, C≡O, এইটাই হচ্ছে এখানকার আসল লোক। এইটার চেঞ্জ হওয়ার জন্যই তো নামগুলো চেঞ্জ হয়েছে, দেখো এগুলো সব একই টাইপেরই রয়েছে, তাই না। তাহলে এর নাম কি হবে, অ্যাসিটোন বলবো। আচ্ছা নেক্সট আরেকটা কার্যকরী মূলক, সেটা হচ্ছে কার্বক্সিল। এটা হচ্ছে C≡OH। এটাকে কিভাবে খুলে লিখবো, দেখো আমি একটু আগে বলেছি অক্সিজেন দুটো হাত করে, অক্সিজেন দুটো হাত করে, কার্বনের সঙ্গে C≡O লিখে দিলাম, একটা ও চলে গেল, আবার OH রয়েছে। এইটাকে এইভাবে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। হয়ে গেল, দেখো হাইড্রোজেনের 1 হাত হয়, 1 হাত করে দিয়েছে, অক্সিজেন 2 হাত করে, এদিকে একটা এদিকে একটা হয়ে গেল। কার্বনের 1 2 3 হাত, আর একটা হাত এইরকম বের করে রাখবো। এই জন্য তার গঠনটা এইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরকম বাঁকিয়েও লিখতে পারো, সোজা করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কেমন।
তাহলে এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপের সংকেত, কার্বক্সিল ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের সংকেত হয়ে গেল। এবার আবার সেরকম ভাবে আমরা করি, দেখো CH3 সঙ্গে CHO ছিল, আবার আমরা CH3 সঙ্গে এইটাকে লাগাবো COOH। দেখো এই যে হাতটা বেরিয়ে আছে, সেই হাতে কি দেব, সেই হাতে দেব COOH, এটা দেব। এবার এখানে দেখো এখানে গুটিয়ে লেখা রয়েছে, এই যে CH3COOH, এটা গুটিয়ে লেখা, আমি খুলে লিখে দিয়েছি, কোনো অসুবিধা নেই, তুমি এরকম ভাবে করতে পারো, আমি তোমাদের বোঝানোর জন্য এই জিনিসটা করছি। এটা যখন লিখেছো তাহলে এটা লিখতে ক্ষতি কি, শুধু CH3 দিয়ে দিচ্ছ। তখন দেখো CHO ছিল অ্যালডিহাইড বলছিলাম, এটা COOH থাকলে কি বলবো, এক্ষুনি বলেছি, COOH থাকলে কার্বক্সিলিক অ্যাসিড বলা হবে, এর নাম হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড কথাটা দিয়ে শেষ হচ্ছিল না, তাই এটাও কিন্তু অ্যাসিটিক অ্যাসিড বলা হচ্ছে। কেন অ্যাসিটিক অ্যাসিড, সেগুলো পরের দিকে শিখবে। তুমি বুঝতে পারছো যে এই দেখো কার্যকরী মূলক যদি চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো পুরো নামই চেঞ্জ হচ্ছে, কখন অ্যালকোহল, কখন অ্যালডিহাইড, কখন কিটোন, কখন কার্বক্সিলিক অ্যাসিড, পুরো দেখো এই CH3 কোথাও চেঞ্জ হচ্ছে না, শুধু এইটার বেসিসে, এইগুলোর বেসিসে, এই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের বেসিসে কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে অ্যাসিটিক অ্যাসিড বলবো। এই উদাহরণগুলো একটু খেয়াল রাখবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন দিতে পারে যে CHO বা ফরমাইল গ্রুপ যদি কোনো যৌগে যুক্ত থাকে তখন তাদেরকে কি ধরনের যৌগ বলা হয়। অপশন দেবে, কিটোন বলা হয়, কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়, অ্যালকোহল বলা হবে, অ্যালডিহাইড বলা হবে। কি হবে অ্যান্সার, বলো অ্যান্সার কি হবে? CHO গ্রুপ যুক্ত থাকলে বলো, তাড়াতাড়ি বলো, কি হবে? অ্যালডিহাইড হবে কি? তাহলে CHO থাকলে তো অ্যালডিহাইড হয়। নেক্সট 5 নম্বর কি রয়েছে, অ্যামিনো গ্রুপ। অ্যামিনো গ্রুপের সংকেত কি, NH2। নাইট্রোজেনের মনে রাখবে, দেখো হাইড্রোজেনের হাত একটা হয়, অক্সিজেনের হাত দুটো হয়, কার্বনের হাত চারটে হয়, আর নাইট্রোজেনের হাত কত হয়, তিনটে হয়। এগুলো একটু লিখে রাখবে, একটু ব্যাক করে নিয়ে আবার লিখে নেবে এটা কি। তাহলে নাইট্রোজেন এখানে NH2 হিসাবে রয়েছে, দেখি এদেরকে কিভাবে লেখা যায়। তাহলে নাইট্রোজেন NH2, নাইট্রোজেন স্যার হাইড্রোজেনের হাত কটা হয় বলেছেন যে একটু আগে, হাইড্রোজেন একটা হাত করে, আর একটা হাইড্রোজেন NH2 লিখে দিলাম, দুটো হাত করে। বাকি নাইট্রোজেন কটা হাত করতে পারে, এক দুই, আর একটা হাত করবে, তিনটে হাত করতে পারে, এক্ষুনি বললাম। তাহলে এইভাবে খুলে লিখলাম, এই জন্য এইভাবে খুলে লিখলাম। তাহলে হাইড্রোজেন একটা হাত করে, নাইট্রোজেন তিন হাত করে, একটা দুটো হাইড্রোজেন দিয়ে দুটো হাত করে দিয়েছে, আর একটা হাত শর্টেজ রয়েছে, ওই জন্য হাইফেন দিয়ে। ওই জন্য ফাংশনাল গ্রুপ বাবু যখনই লিখবে না, এই হাত দিতে কিন্তু সামনে ভুল করবে না। কিটোর ক্ষেত্রে দুটো হাত দেবে, আর সবার ক্ষেত্রে কিন্তু একটা করে হাত বের করে রাখবে। ঠিক আছে, একটা করে ছড়ি, লাঠি, এই রকম লাঠি একটা করে সামনে থেকে বের করে রাখবে। এটা হচ্ছে বেদ, এটা তোমাদের দাদা দিদিদের 11-12 যারা পড়ে তারা এতে মার খায়, বদমাশি করলে, পড়াশোনা না করলে এটাতে পিটানো হয়। ঠিক আছে, তো আহ হ্যাঁ পেটানো হয়। ওরা বড় হলে কি হয়েছে, পড়াশোনা না করলে আমি ভালোও পাই, ভালোবাসি খুব, আবার পড়াশোনা না করলেও জোর পিটায়, জোর চালানো হয়। আচ্ছা, NH2 গ্রুপ হয়ে গেল। NH2 গ্রুপ যুক্ত থাকলে তখন তাদেরকে কি বলা হবে, অ্যামিন টাইপের কম্পাউন্ড বলা হবে। অ্যামিন দেখো ধরো CH3 সঙ্গে, সেই ততক্ষণ যেটা এক্সাম্পল দিচ্ছি, CH3 সঙ্গে NH2 লাগিয়ে দিচ্ছি, এই যে হাইফেনটা ছিল সামনে, সেই হাইফেন দিয়ে এই হাইফেনটা দিয়ে NH2 লাগিয়ে দিচ্ছি, তখন দেখো অ্যামিন টাইপের কম্পাউন্ড, দেখো এর নাম কি হয়ে গেল, মিথাইল অ্যামিন। দেখো অ্যামিন টাইপের যৌগ, তাই এর নাম হয়ে গেল মিথাইল অ্যামিন। মিথাইল ছিল আর অ্যামিন, মিথাইল অ্যামিন হয়ে গেল। ঠিক আছে, তো এটা হলো অ্যামিন টাইপের কম্পাউন্ড। আর লাস্ট যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক রয়েছে সেটা হচ্ছে ইথার ফাংশনাল গ্রুপ বা অ্যালকোক্সিও বলা হয়। এর সংকেতটা একটু ইন্টারেস্টিং, এই ও থাকবে, এর ও থাকবে বাবু, তুমি কখনোই সামনে পেছনে একটা করে হাত দিতে কখনোই ভুলবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে এটা যে অক্সিজেনের হাত, আমি একটু আগে বলেছি অক্সিজেনের হাত দুটো হয়, সামনে এবং পেছনে একটা করে হাত অবশ্যই বের করবে, আর কিটোর ক্ষেত্রে সামনে দুটো কার্বন থেকে হাত বের করবে। তুমি দেখবে হাত সংখ্যা ঠিকঠাক হচ্ছে কিনা। তাহলে এইটা যদি কোনো যৌগে থাকে, এই যে জিনিসটা, এই যে জিনিসটা, তখন তাকে ইথার কম্পাউন্ড বলা হবে বা ইথার যৌগ। একটা উদাহরণ দিয়ে দিই, দিলে তুমি জিনিসটা বুঝতে পেরে যাবে। ধরো সাপোজ এইরকম একটা হাত বের করলাম, সামনে একটা CH3 দিলাম, আর সে সাইডে একটা CH3 দিলাম, তাহলে এটা একটা ইথার হয়ে গেল না? দেখো ইথার টাইপের কম্পাউন্ড হয়ে গেছে। ও ফাংশনাল গ্রুপ বা ও কার্যকরী মূলক রয়েছে, তো তাহলে এটা একটা ইথার টাইপের যৌগ আমি বলতেই পারি। ঠিক, তাহলে বুঝতে পেরেছো? তুমি বলবে স্যার ওর সঙ্গে একটা হাইড্রোজেন, দেখো কার্বন ঘটিত গ্রুপ দিতে হবে, হাইড্রোজেন দিলে তো সেটা হাইড্রোক্সি গ্রুপ হয়ে যাবে। কার্বন, অ্যাটলিস্ট কার্বন যেন একটা করে যেন থাকে উভয় পাশে, হাইড্রোজেন দিলে হবে না।
বুঝতে পেরেছো? যৌগ তৈরি হবে না। তাহলে এর নাম কি হবে? এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। দেখো ইথার টাইপের কম্পাউন্ড আমি বলেছি ও যুক্ত থাকলে ইথার হবে। এর সংকেত এখানে দেওয়া রয়েছে, আমি এটাকে খুলে লিখে দিয়েছি এখানে। খুলে লেখা প্র্যাকটিস করলে তোমাদের পরে হেল্প হবে। এখন হয়তো অতটা কাজে লাগবে না মনে হচ্ছে, কিন্তু পরে তোমাদের এটা কাজে লাগবে। আশা করছি জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা। নেক্সট রয়েছে সমবয়বতা, বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম বা সমবয়বতা জিনিসটা কি, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ক্লাস 11-এ তোমরা এর সম্বন্ধে ডিটেল ডিসকাশন পাবে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বাবু দেখো, একটা যদি উদাহরণ দিয়ে তোমাদের জিনিসটা বোঝাই তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সেটা হচ্ছে, দেখো একটা সংকেত আমি লিখছি, সাধারণ সংকেত লিখছি C2 C2 C2H6O। ঠিক আছে, মন দিয়ে দেখবে C2H6O। ঠিক, এবার এইখান থেকে আমি দুটো টাইপের কম্পাউন্ড আমি এখানে লিখছি। দেখো তুমি একটু ভালো করে দেখবে, একটা হচ্ছে CH3CH2OH। ঠিক, এটা দেখো আমি সংকেতটার কোনো মিসম্যাচ করাইনি। দেখো এখানে কটা কার্বন রয়েছে? দুটো কার্বন, দুটো কার্বন। হাইড্রোজেন কটা রয়েছে? 3 2 5 আর 1 6, ছটা। অক্সিজেন কটা রয়েছে? এখানে একটা, এখানে একটা। ঠিকঠাক আছে। আবার এখান থেকে আবার একটা জিনিসও আমি এখান থেকে তৈরি করতে পারি, একটা হচ্ছে CH3, এই জিনিসটা আমি এখান থেকে তৈরি করতে পারি। কি দেখো, এখানেও কার্বন সংখ্যা আমি মিসম্যাচ করিনি। কার্বন হাইড্রোজেন কোনোটাই মিসম্যাচ নেই, দুটো কার্বন, এখানেও দুটো কার্বন। হাইড্রোজেন এখানে তিনটে, এখানে তিনটে, তিন তিন ছটা, এখানেও ছটা। অক্সিজেন এখানে একটা, এখানেও একটা। তাহলে দেখো একই সংকেত দিয়ে আমি প্রকাশ করছি, সেম সংকেত, এখানে কিন্তু দুজনের সংকেত সেম, কিন্তু দুজনের গঠনাকৃতি আলাদা এবং দুটো কিন্তু আলাদা টাইপের যৌগ। কেন আলাদা টাইপের যৌগ বাবু? একটু আগে তোমরা ডিসকাস করেছো এটা, যে আমরা কিন্তু আগে স্লাইডগুলোতে ডিসকাস করেছি। দেখো যখন এই রকম টাইপের কম্পাউন্ড যখন যুক্ত থাকে তখন তাকে কি বলা হয়? অ্যালকোহল টাইপের কম্পাউন্ড। আর এইটাকে তখন আর এই টাইপের কম্পাউন্ড গুলোকে বলা হয়, যদি ও ও কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ যুক্ত থাকে তখন এটাকে কি টাইপের কম্পাউন্ড বলা হয়? এটাকে বলা হয় ইথার টাইপের কম্পাউন্ড বা ইথার যৌগ। আর এটাকে বলা হবে অ্যালকোহল টাইপের কম্পাউন্ড বা অ্যালকোহল যৌগ। তাহলে স্যার বলছেনটা কি, মানে কি বলতে চাইছেন? এইটাই বলতে চাইছি যে এই যে সমবয়বতা বা আইসোমারিজম ব্যাপারটাকে এক্সপ্লেন করার জন্য আগে উদাহরণের আমি সাহায্য নিলাম। এবার তোমাদের ডেফিনেশন আসছি। বলছে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, কিন্তু যদি একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হলেও যদি ডিফারেন্ট টাইপের হচ্ছে গঠন হয় এবং তাদের ধর্ম মানে ভৌত এবং রাসায়নিক ধর্ম যদি আলাদা হয়। দেখো অনেক বইতে হয়তো শুধুমাত্র লেখা থাকবে যে তাদের রাসায়নিক ধর্ম আলাদা, কিন্তু না, ভৌত ধর্মও আলাদা হতে পারে। তাহলে যদি একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য হয় এবং একই কিন্তু যদি তাদের গঠন সংকেত যদি আলাদা হয় তখন সেই যৌগগুলোকে কি বলা হবে? তখন সেই যৌগগুলোকে বলা হবে সমাবয়ব বা হচ্ছে আইসোমার। একে অন্যের আইসোমার বলা হবে। এবং এই যে টোটাল ঘটনাটা, এই যে ঘটনাটা বা যাকে বলা হয় ফেনোমেনা, এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে আইসোমারিজম। তাহলে এখানে বলতে পারি এই অ্যালকোহল যেটাকে ইথাইল অ্যালকোহল বলা হয়, আর এটা হচ্ছে নাম কি আগের স্লাইডে বলেছি ডাইমিথাইল ইথার। তাহলে এই যে ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার এরা হচ্ছে পরস্পরের আইসোমার বলবো, এবং এই যে ঘটনাটাকে বলবো আইসোমারিজম বা সমাবয়বতা। তাহলে পুরো ডেফিনেশনটা যদি আবার একবার ক্লিয়ার করতে চাই, কি দাঁড়াবে? যে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য এবং একই মৌলের পরমাণু দ্বারা গঠিত। দেখো একই পরমাণু দ্বারা গঠিত, এবং আচ্ছা একই সাধারণ সংকেত মানে তো একই পরমাণু দ্বারা গঠিত হবে, এবং যদি ডিফারেন্ট টাইপের স্ট্রাকচার যদি আলাদা হয়, মানে ডিফারেন্ট টাইপের স্ট্রাকচার বা আলাদা যদি স্ট্রাকচারের সংকেত একই থাকবে কিন্তু যদি গঠন আলাদা হয় তখন সেই যৌগগুলোকে বলা হবে একে অন্যের আইসোমার বা হচ্ছে সমবয়ব, এবং এই ঘটনাটাকে বলা হবে সমবয়বতা বা আইসোমারিজম। ঠিক বুঝতে পেরেছো? এই যে সমবয়বতা বা আইসোমারিজম, এখানে তার ডেফিনেশন দেওয়া রয়েছে। একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন এবং ধর্ম বিশিষ্ট। অবভিয়াসলি এদের ধর্ম কিন্তু আলাদা হবে, অ্যালকোহলের আলাদা ধর্ম হবে, আবার ইথারের আলাদা ধর্ম হবে। এর স্ফুটনাঙ্ক বেশি হয়, এর স্ফুটনাঙ্ক কম, যদিও সংকেত একই। এটাই তো এর বিউটি, তাই না? তাহলে ভিন্ন আণবিক ধর্ম এবং হচ্ছে গঠন বিশিষ্ট সমবয়ব, তাদেরকে বলা হচ্ছে সমবয়ব, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে সমবয়বতা বা আইসোমারিজম। ঠিক আছে,
এই সমবায়বতা হচ্ছে দু রকমের, একটা হচ্ছে গঠনগত সমবায়বতা বা হচ্ছে কনস্টিটিউশনাল আইসোমারিজম, আর ত্রিমাত্রিক সমবায়বতা বা স্টিরিও আইসোমারিজম। এখানে অ্যাড করে দিতে পারো আইসোমারিজম। এখানে তো আইসোমারিজম রয়েছে, তাহলে গঠনগত বা কনস্টিটিউশনাল আইসোমারিজম, আর একটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম। এবার এই গঠনগত আইসোমারিজম, সরি গঠনগত সমবায়বতা বা কনস্টিটিউশনাল আইসোমারিজম নিয়ে একটু ডিসকাস করব। তোমাদের দেখো সিলেবাসে এই ত্রিমাত্রিক আইসোমারিজম বা স্টিরিও আইসোমারিজম, ত্রিমাত্রিক সমবায়বতা সম্বন্ধে তোমাদের ডিটেইল ডিসকাশন নেই, এটা নিয়ে তোমাদের ভাবনা চিন্তা করতে হবে না। তোমাদের এই গঠনগত সমবায়বতা দুটো মাত্র ভাগ রয়েছে, একটা হচ্ছে কার্যকরী মূলক গঠিত সমবায়বতা, আর এর পরেও আর একটা রয়েছে কার্যকরী মূলক গঠিত সমবায়বতা। ঠিক আছে, সরি কার্যকরী মূলক গঠিত এখানে তো রয়েছে, আর একটা হচ্ছে অবস্থান গঠিত সমবায়বতা। এই দুটো শুধু ডিসকাস রয়েছে। দেখো গঠনগত সমবায়বতা শুধুমাত্র এই দুটো ভাগে ভাগ নয়, মানে এর আরো কিন্তু ভাগ রয়েছে গঠনগত সমবায়বতার, কিন্তু আমাদের যেটা পড়তে হবে, যেটা সিলেবাসে রয়েছে সেটা যে দুটো রয়েছে। 11-এ তোমরা উঠলে আরো সমবায়বতা সম্বন্ধে ডিটেল ডিসকাশন পাবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কার্যকরী মূলক গঠিত সমবায়বতা বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এইটা সম্বন্ধে ডিসকাস করতে হবে। দেখো কার্যকরী মূলককে ইংরেজিতে বলা হয় ফাংশনাল গ্রুপ, আর সমবায়বতাকে বলা হয় আইসোমারিজম। এই জন্য বলা হচ্ছে কার্যকরী মূলক গঠিত আইসোমারিজমকে বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ঠিক আছে বাবু, দেখো একটু আগে জাস্ট এক্ষুনি যেটা ডিসকাস করলাম সেটাই কিন্তু কার্যকরী মূলক গঠিত সমবায়বতা। তুমি যদি উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো একই আণবিক সংকেত গঠিত, একই আণবিক সংকেত দ্বারা প্রকাশযোগ্য, কিন্তু দেখো শুধু কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপের দেখো ডিফারেন্স রয়েছে। দেখো এখানে কি ফাংশনাল গ্রুপ রয়েছে, এখানে কি ফাংশনাল গ্রুপ রয়েছে, এখানে কি ফাংশনাল গ্রুপ রয়েছে, OH ফাংশনাল গ্রুপ রয়েছে, আর এখানে কি ফাংশনাল গ্রুপ রয়েছে, ইথার ফাংশনাল গ্রুপ রয়েছে। তাহলে যদি সংকেত একই হয়, শুধু ফাংশনাল গ্রুপের ডিফারেন্স থাকে, তখন সেই আইসোমারিজমকে কি বলবো, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বা কার্যকরী মূলক গঠিত আইসোমারিজম বলবো। ঠিক বুঝতে পেরেছো? তাহলে এটা তো আগে ডিসকাস করে দিয়েছি, অ্যাকচুয়ালি আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম নিয়েই ডিসকাশনটাকে শুরু করেছিলাম আইসোমারিজমে। এখানে সেই উদাহরণটাই দেওয়া রয়েছে। দেখো C2H6O, এটা সাধারণ সংকেত, সেখান থেকে CH3CH2OH হয়েছে একটা ইথাইল অ্যালকোহল যাকে বলা হচ্ছে, আর একটা হচ্ছে CH3OCH3 যাকে বলা হচ্ছে ডাইমিথাইল ইথার। তাহলে এখানে OO ফাংশনাল গ্রুপ রয়েছে, এই যে OO ফাংশনাল গ্রুপ, এই জন্য ইথার টাইপের কম্পাউন্ড। এটা OH ফাংশনাল গ্রুপ রয়েছে, তাই এটা হচ্ছে অ্যালকোহল টাইপের হচ্ছে কম্পাউন্ড। ঠিক, আর এবার তোমাদের যেটা বলছিলাম যে স্যার আপনি বললেন যে একই সংকেত দ্বারা গঠিত হবে, কিন্তু তাদের ধর্ম আলাদা হবে, রাসায়নিক ধর্ম আলাদা হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনি বললেন ভৌত ধর্ম আলাদা হবে। আপনি এমন একটা উদাহরণ দিন যেখানে ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সংকেত একই, ফাংশনাল গ্রুপ আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি বুঝবো কি করে যে তারা রাসায়নিক ধর্ম আলাদা রকম ভাবে করে, তাদের মধ্যে পার্থক্যটা বুঝবো কি করে, রাসায়নিক ধর্মের পার্থক্যটা? তাহলে নিশ্চয়ই এমন যদি একটা উদাহরণ তোমাকে দিয়ে দিই, তুমি তাহলে নিশ্চয়ই বিশ্বাস করে যে কোনো একটা রিয়াকশন করছে, সেই রিয়াকশনটা করছে না বা অন্য টাইপের রিয়াকশন করছে, তাহলে তুমি বিশ্বাস করে নেবে যে হ্যাঁ স্যার এরকম তাহলে ঘটনাটা ঘটছে, যে রাসায়নিক ধর্ম তাদের আলাদা হচ্ছে। সেই রকম একটা উদাহরণ হচ্ছে যে অ্যালকোহল, যেটা আমরা এখানে করেছিলাম, এই যে ইথাইল অ্যালকোহল। অ্যালকোহল টাইপের যৌগগুলো সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে দিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটা উপরের দিকের চিহ্ন, এটা হচ্ছে গ্যাসের চিহ্ন। তাহলে অ্যালকোহল কিন্তু সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু এই যে বাবুটা ইথার, এই ইথার টাইপের যৌগগুলো কিন্তু সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। এইটা একটা দেখো পার্থক্য। দেখো সবার কিন্তু সাধারণ সংকেত দুজনের একই, সাধারণ সংকেত একই, কিন্তু মজার ব্যাপার অ্যালকোহল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ইথার কিন্তু বাবু সে করে না, সে সোডিয়ামের প্রতি নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, সে করতে চায় না রিয়াকশন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি যে দুজনের রাসায়নিক ধর্ম আলাদা, ভৌত ধর্ম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আলাদা হয়, সময়গুলোর মধ্যে কিছু কিছু না আলাদা হবে, ওদের ক্ষেত্রে ভৌত এবং রাসায়নিক ধর্ম দুটোই আলাদা হবে। ঠিক আছে, কিছু কিছু নয়, ভৌত এবং রাসায়নিক ধর্ম সব ক্ষেত্রেই আলাদা হবে। আচ্ছা, আর একটা বাকি থাকলো অবস্থান ঘটিত আইসোমার বা হচ্ছে পজিশনাল। দেখো পজিশন মানে অবস্থান, তাই পজিশনাল আইসোমারিজম বলছি, মানে অবস্থান ঘটিত আইসোমার বলবো। কি অবস্থান ঘটিত আইসোমার? তো দেখি কিভাবে অবস্থান ঘটিত আইসোমারিজম, অবস্থান ঘটিত সমবায়বতা বা হচ্ছে পজিশনাল আইসোমারিজম আমরা পেতে পারি। তাহলে তুমি কথাটা শুনে কিছু বুঝতে পারছো? সেখানে যেরকম বলছিলাম যে কার্যকরী মূলক গঠিত আইসোমার,
তাহলে স্যার সেখানে আপনি দেখিয়েছিলেন যে কার্যকরী মূলকগুলো আলাদা আলাদা, সংকেত একই কিন্তু দুটো কার্যকরী মূলক আলাদা, একটাতে ওই ছিল একটাতে ইথার ছিল। এখানে স্যার পজিশনাল আইসোমারিজম বলছেন বা অবস্থান ঘটিত আইসোমারিজম বলছেন, তাহলে নিশ্চয়ই স্যার কোনো একটা অবস্থানের কি আলাদা হবে, পজিশন কি আলাদা হবে, সংকেত একই থাকবে, শুধু পজিশন কি আলাদা থাকবে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এখানে দেখবে কার্যকরী মূলক একই থাকবে, দুটো যৌগের সংকেত একই থাকবে, কার্যকরী মূলক একই থাকবে, শুধু কার্যকরী মূলকের পজিশন বা অবস্থান শুধু আলাদা থাকবে, তখন সেটাকে পজিশনাল আইসোমারিজম বলবো। এবং যে সকল যৌগগুলো এই ধরনের জিনিসগুলো দেখাচ্ছে তাদের কি বলবো? পজিশনাল আইসোমার্স বলবো বা অবস্থান ঘটিত আইসোমার বলবো। দেখো একটা উদাহরণ এখানে চটপট করে দেখে নি। C3H8O, এইটা একটা সাধারণ সংকেত। দেখো এখান থেকে দুটো কম্পাউন্ড হচ্ছে, একটা হচ্ছে CH3 CH2 CH2OH। দেখো মিলে গেছে, দেখো তিনটা হাইড্রোজেন, তিনটা কার্বন, তিনটে কার্বন, 1 2 তিনটে কার্বন, হাইড্রোজেন 8টা, এখানে এখানেও দেখো 3 2 3 2 5 6 7, এখানে একটা 8টা, অক্সিজেন একটা, এখানে একটা। এরও দেখো কার্বন কটা, 1 2 তিনটে কার্বন, হাইড্রোজেন কটা, 8টা, এখানে এখানে দেখো 3 3 6 7 8, অক্সিজেন একটা, অক্সিজেন একটা। তাহলে দুজনের সাধারণ সংকেত একই, কোনো গড়বড় নেই। তাহলে দেখি এর ফাংশনাল গ্রুপ কি রয়েছে, ওয়েজ রয়েছে। এটা কত নম্বর কার্বনে রয়েছে যদি নামকরণ করি, এই ফাংশনাল গ্রুপের যে কার্বনে রয়েছে সেই কার্বন থেকে নামকরণ করি, 1 2 3 যদি নামকরণ করি, এখানে দেখো যদি যে কোনো একটা সাইড থেকে যদি নামকরণ করি 1 2 3, তাহলে দেখো এই নামকরণগুলো পরে তোমরা আইইউপিএসসি নাম আরে যখন শিখবে তখন দেখবে। তুমি এখানে দেখে তো বুঝতে পারছো যে এখানে প্রান্তীয় পজিশনে ওয়েজ রয়েছে, কিন্তু এখানে দেখো মাঝখানের দিকে 2 নম্বর, যেটা হচ্ছে মাঝখানের দিকে ওয়েজটা রয়েছে। তাহলে কার্যকরী মূলকের পার্থক্য হয়নি, কার্যকরী মূলক স্যার অ্যাবসলিউটলি ঠিকঠাক আছে, কিন্তু শুধুমাত্র কার্যকরী মূলকের অবস্থান বা পজিশন শুধু চেঞ্জ হলো। তার জন্য এখানে আলাদা টাইপের, দেখো একই ক্যাটাগরির এও অ্যালকোহল এও অ্যালকোহল, দেখো কার্যকরী মূলক আলাদা না হলে তাদের আলাদা টাইপের কম্পাউন্ড বলবো না, এটাও অ্যালকোহল, দুজন অ্যালকোহল, কিন্তু দেখো এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে কিন্তু অনেক কিন্তু ডিফারেন্স থাকবে। এই যেরকম টাইপের রাসায়নিক বিক্রিয়া করবে, কিছুটা একই টাইপের রাসায়নিক বিক্রিয়া করে কিন্তু সব ক্ষেত্রে একই টাইপের রাসায়নিক বিক্রিয়া করবে না, ভৌত ধর্মেরও কিছু পার্থক্য থাকবে। তো দেখে বুঝতে পারছো তো যে এটা কেন পজিশনাল আইসোমারিজম বলা হচ্ছে, পজিশনাল আইসোমার বলা হচ্ছে। তাহলে একে এ আর এ পরস্পরের কি বলবো, এ আর এ পরস্পরের বলবো পজিশনাল আইসোমার বা অবস্থান ঘটিত আইসোমার, এবং এই যে টোটাল ঘটনাটাকে বলা হচ্ছে পজিশনাল আইসোমারিজম। বুঝতে পেরেছো? পজিশনাল আইসোমারিজম বলা হচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটা বোঝা গেল। এরপরে আর কি রয়েছে উদাহরণগুলো খেয়াল রাখবে এগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা ডিসকাস হবে সেটা হচ্ছে আইইউপিএসসি নামকরণ, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক, যেটা সবার সবসময় ভুল হয়, যেটা নিয়ে কিন্তু আমরা এর পরের ক্লাসে ডিসকাস করবো। অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে না হলে, এর পরের ক্লাস একদম মিস করবে না। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এর আগে এরকম ছোট ক্লাসে কখনো পড়াইনি, আমি তোমাদের দাদা দিদিদের পড়াই, 11-12 স্টুডেন্টদের, নিট যে স্টুডেন্টদের জন্য পড়াই, তোমাদের জন্য তোমাদের আবদারে ফার্স্ট আমি ক্লাস 10 পড়ানো শুরু করেছি, এরপরে 9ও পড়াবো। কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে স্যার ভালো লাগছে খারাপ লাগছে হোয়াট এভার। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে। এর আগের ভিডিও যদি এই সিরিজের না দেখে থাকো তাহলে এখানে আমি প্লে লিস্টটা দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নেবে, না হলে ডিসক্রিপশনেও পেয়ে যাবে প্লে লিস্টগুলো। তো এই অবধি আজকের ভিডিও, এর পরের ক্লাসে আইইউপিএসসি নামকরণ হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।